প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। আজকে আমরা আলোচনা করার জন্য শিরোনাম ঠিক করেছি সামনে এগোবার পথ কি। আলোচনা করার জন্য দুজন অতিথি আমাদের সাথে স্টুডিওতে আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক টিভিএন 24, আপনাকে স্বাগত জানাচ্ছি 24। হ্যাঁ, আছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক সাদা দল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি। দুজনের কাছে কৃতজ্ঞতা, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি নাজমুল আশরাফ আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাব অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছে। প্রশ্নটা আমাদের, যদিও আজকে শিরোনাম ঠিক করেছি সামনে এগোবার পথ কি, সে বিষয়টা অনেক বড়, আমরা সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে যেটা নিয়ে আলোচনা করব, আপনি নিশ্চয়ই আজকে জানেন আজকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা হয়েছে দুপুর নাগাদ এবং কয়েকটি গণমাধ্যমের ভাঙচুর হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। এই বিষয়টি প্রশ্নটা আপনার কাছে এই জন্য করবো, মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হচ্ছে জনাব নাজমুল আশরাফ। আমরা জানি আগের সরকারের সময় মত প্রকাশের স্বাধীনতা একরকম ছিল, সেটা নিয়ে এখন নানান অভিযোগ হচ্ছে। এখন অন্তর্বর্তী সরকার যে গঠিত হয়েছে সেখানে তথ্য মন্ত্রীর দায়িত্বে যিনি আর তথ্য উপদেষ্টা যিনি আছেন, কালকেও কথা বলেছেন, যাদের জন্য যাদের আন্দোলনে এই গণ অভ্যুত্থানের ফলে এই সরকার গঠিত হলো, তাদের একজন নাহিদ ইসলাম, উনি আইসিটি মন্ত্রণালয়ের সাথে ছিল টেলিযোগাযোগ, কাল একটা নতুন দায়িত্ব নিয়ে পেলেন তথ্য মন্ত্রণালয়। উনি বলেছেন যে মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশে বাধা হবে না, বাধা হওয়ার কথা না, আগের সময় যা ছিল। তাহলে এটা কি? এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আমি আসবো। আপনি যাচ্ছি অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছেই। একই প্রশ্ন আপনাকেও করতে চাচ্ছি। আসলে আপনি তো শিক্ষক বিশ্ববিদ্যালয়ের, একটা সরকার যায় সরকার আসে, এগুলো গণতান্ত্রিক দেশের পথ, কিন্তু এবার আসলে বাংলাদেশে যা ঘটেছে তা আসলে গণতান্ত্রিক বলা যাবে না। এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার আওয়ামী লীগ সরকারের, এটা তো পরাজয় না, পতন যদি বলি, ডিফিট না, আসলে এটা পতনই বলা যাবে। সেক্ষেত্রে এটা আসলে কখনো একটা দেশের জন্য কাম্য হয় না, কিন্তু সেটা ঘটেছে। এরপর এখন যে অন্তর্বর্তী সরকার আছে, অধ্যাপক প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে 21 সদস্যের, প্রথম 17 সদস্য, তারপর 4 জন যুক্ত হলো। যেহেতু মন্ত্রণালয় 42টা, বিভিন্ন জনকে মানে এক একজনকে 2-3টা মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়েছে। তারা রাষ্ট্র পরিচালনা শুরু করছে, বেশি দিন না, 10 দিনের মতো শুরু হয়েছে এই সরকার। একটি দেশের চতুর্থ স্তম্ভ বলা হয় যদি সাংবাদিকদের, সেক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতার অর্থটা কি আসলে আপনার কাছে কি, এটার মানে? ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে আমার খুব প্রিয়জন একজন নাজমুল আশরাফ ভাই আছেন, তাকে শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন তাদের শুভেচ্ছা। আজকের দিনটা খুব একটা ঘটনাবহুল দিন, সারাদিনই আমাদের অনেক রকমের ঘটনা ঘটেছে, এবং এই ঘটনার মধ্যে একটা ঘটনা হচ্ছে আপনাদের যেটি বলেছেন যে আপনাদের এই ইস্ট ওয়েস্ট মিডিয়া যে এতে একটা হামলা হয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক এবং এটি কোনোভাবে প্রত্যাশিত নয়, কোনোভাবে কাম্য নয়, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয়। এবং আমি মনে করি যে এই ঘটনার সাথে যারা যুক্ত, যারা এই কাজটি করেছেন, তাদের মানে চিহ্নিত করে আইনের আওতায় আনা দরকার। একটু আগে যেটি বলেছেন যে যিনি তথ্য উপদেষ্টা আছেন আমাদের, এখন তথ্য মন্ত্রণালয়েরও দায়িত্বে আছেন, তাদের হাত ধরেই কিন্তু বাংলাদেশে একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্বৈরাচারী সরকার ব্যবস্থার পতন হয়েছে। এটা বলা যাবে না, এটা পতন হয়েছে, এবং প্রধানমন্ত্রী দেশ ছেড়ে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তার সরকারের সদস্যরা আত্মগোপনে আছেন, ইত্যাদি ইত্যাদি। এখন যেটি আপনি বলছেন যে আমরা তো একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছি, এবং এই সিস্টেমের অন্যতম একটা ছিল বাংলাদেশে যে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো, এবং যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে, ভোট প্রদানের অধিকার থাকবে। এবং এই বাক স্বাধীনতার একটা অন্যতম ব্যাপার হচ্ছে যে আমাদের গণমাধ্যমগুলোর এক ধরনের স্বাধীনতা। আপনারা জানেন যে গত 15 বছর ধরে আমরা এটা জানি যে এক ধরনের সেন্সরশিপের মধ্যে সংবাদপত্রগুলো বা গণমাধ্যমগুলো ছিল, এবং বৈশ্বিক মানদণ্ডে এই গণমাধ্যমের স্বাধীনতার সূচক যারা নির্ধারণ করে, সর্বশেষ সূচকে 180 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 165তম। অর্থাৎ তখন একটা সরকারি ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গণমাধ্যমগুলোর কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল। আপনি দেখেন এই সরকার, এই আগের যে পতিত সরকার, সেই সরকারের আমলে অনুষ্ঠান চলাকালীন অবস্থায় চ্যানেল 1 বন্ধ হয়েছে, দিগন্ত টেলিভিশন বন্ধ হয়েছে, ইসলামিক টেলিভিশন বন্ধ হয়েছে, আমার দেশ বন্ধ হয়েছে, এইরকম আরও অনেক পত্রিকা অনেকগুলোর উপর হয়েছে। এটি ছিল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। আর আজকে ইস্ট ওয়েস্টের যেটা হয়েছে, এটা কিন্তু সরকারি ব্যবস্থাপনা না, বরং সরকার এইগুলো প্রতিহত করার জন্য তাদের প্রতিশ্রুতিবদ্ধ। এখন বিষয়টা হচ্ছে যে কোনো দেশে একটা আন্দোলন অভ্যুত্থানের পর আমরা ইতিহাসের ছাত্র হিসাবে দেখি যে
একটা পরিস্থিতি বা একটা ইন্টারিম পিরিয়ডে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। বাংলাদেশে তো একটা নজিরবিহীন ঘটনা, 7 দিন আমাদের দেশে কোনো পুলিশ বাহিনী ছিল না, পুলিশ বাহিনী কর্মে ফিরে আসলেও তারা একটা ট্রমাটাইজড অবস্থার মধ্যে আছে, ফলে যথাযথভাবে তারা দায়িত্ব পালন করছে না। আপনারা দেখেছি যে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে আমাদের ছাত্ররা, ট্রাফিক বাহিনী চলে আসছে কিন্তু তাদের মধ্যে একটা গা ছাড়া ভাব, ফলে রাস্তায় জনজীবন আবার বিপর্যস্ত হয়ে গেছে। তো এই যে বিষয়টি, এই বিষয়টির মধ্যে আজকে যে ঘটনাটি ইস্ট ওয়েস্ট মিডিয়াতে ঘটলো, এটা আমরা মনে করি যে অত্যন্ত দুঃখজনক ঘটনা। এর আগেও কয়েকটা মিডিয়াতে এই ধরনের ঘটনা ঘটেছে এবং আমরা প্রত্যাশা করব যে আজকে যারা এই একটা প্রবল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন তারা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসেন না। ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে আরও হয়েছে। 5 তারিখ যেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন সেদিনই 71 টিভির ভিতরে ঢুকে ভাঙচুর, সেটা এখনো বন্ধ, ওপেন হয়নি। এটিএন নিউজের আমি বলতে চাচ্ছি এখন এইরকম আমি বলছি আপনি 15 বছরে এই সংবাদ মাধ্যমগুলোর ভূমিকাও আপনি পর্যালোচনা করবেন। মানুষের ক্ষোভটা কেন তৈরি হয়েছে, সবার উপরে হয়েছে না। এই গণমাধ্যমগুলো মানুষের যে সেন্টিমেন্ট সেটা ধারণ করতে পারে নাই, বরং স্বৈরাচারী সরকারের একটা সেন্টিমেন্ট ধারণ করেছিল, তাদের মুখপত্র হিসাবে কাজ করেছিল। এবং আমরা সর্বশেষ এই ছাত্র গণ অভ্যুত্থান যেটি তৈরি হয়েছিল সেটার বীজটাও কিন্তু মিডিয়া থেকেই তৈরি হয়েছিল। এখন আমরা যেটা বলছি এগুলোকে আমরা কখনো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কিন্তু আমরা যদি এখনই, তাহলে এই সরকার তো রাজনৈতিক সরকার না, সেটা রাষ্ট্র সংস্কারের সরকার। এই মানে প্রতিহিংসার রাজনীতি যদি আমরা না আপনি সময় কয়দিন দিয়েছেন? 10 দিন। 15 বছর ধরে আমরা কোনো কিছু বলতে পারি নাই। 15 বছর ধরে আমরা আমাদের ওই সরকারের আয়নাঘর বলেন, অন্য কিছু কোথাও এগুলো বলা হয়েছে? বলা হয়নি। কিন্তু আপনি 10 দিন সময় দিবেন না? আজকে যে ঘটনাটি ঘটছে, আমি একটা ঘটনা বলছি, আপনি আমাকে একটু ইন্টারফেয়ার না করলে আমি কথাগুলো বলতে পারবো। আমার ধারণা আপনি যদি আমাকে কথাগুলো বলতে দেন, আপনি যেটা জানতে চাচ্ছেন সেটাই আমার মুখ দিয়ে বের হবে। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমরা বলেছি যে এই অভ্যুত্থানের পরে 7 দিন বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো দায়িত্ব পালন করে নাই, সেনাবাহিনী ছাড়া। তো সেই রকম একটা দেশের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া যেটুকু হয়েছে সেটুকু আমরা প্রত্যাশা করিনি। সাধারণ মানুষ পাহারা দিয়েছে, ছাত্ররা পাহারা দিয়েছে, এটাও তো কখনো নজিরবিহীন। কোনগুলো? এই যে গণমাধ্যমের উপর হামলা, এটা তো নিশ্চয়ই যে ছাত্র জনতার অভ্যুত্থান। আপনি এটা কারা করেছে? আপনাদের এখানে সিসিটিভি ফুটেজ আছে, সরকার অবশ্যই এগুলো করবে। আমি কিন্তু আপনাকে আবারও বলছি যে দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হলো রাষ্ট্রযন্ত্র তাদের স্বেচ্ছাচারিতাকে এবং তাদের স্বৈরশাসনকে পাকাপুক্ত করার জন্য মিডিয়াকে ব্যবহার করেছে, মিডিয়াকে সেন্সরশিপ দিয়েছে, মিডিয়ার উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। স্বপ্রণোদিত হয়ে কিছু মিডিয়া, বা সব না, স্বপ্রণোদিত হয়ে কিছু মিডিয়া সরকারের এই অপকর্মগুলোকে, ফলে মানুষের এক ধরনের ক্ষোভ ছিল, সেই ক্ষোভ থেকে এটা বহিঃপ্রকাশ যেভাবে ঘটেছে সেইটা আমরা মনে করি না। আমরা মনে করি আজকে যে সরকার ক্ষমতায় আছে সেই সরকার আগের সরকারের মতো সংবাদপত্র গণমাধ্যমের দলনের সহযোগী হবে না বা সেই হিসাবে কাজ করবে না। তারা কাজ করবে এই সংবাদপত্রগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, এই সংবাদপত্রগুলোর স্বাধীনতাতে কেউ যদি হস্তক্ষেপ করে এটাকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে দমন করবে। এবং আজকের যে ঘটনাটি হলো, আপনি গতকাল বলছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, এরা কিন্তু এতগুলো মানুষের আত্মহত্যির দেয়ার যে সেন্টিমেন্ট সেটা ধারণ করেন। আমরা মনে করি যে আজকে আপনাদের এখানে যে ঘটনা ঘটেছে, এর আগের যেগুলো ঘটনা ঘটেছে, এগুলো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলোর হবে। আজকে আমরা প্রত্যাশা করব ইস্ট ওয়েস্ট মিডিয়া তারা আইনি প্রক্রিয়ায় যাবে এবং সরকারের কাছে সেটি বিচার প্রার্থনা করবে, এবং সরকারের প্রতিও আমাদের যে একই দৃষ্টান্ত আপনারা অনুসরণ করবেন না। সেই জন্য অনেক মানুষ রক্ত দেয়নি। আবার ফিরছি জনাব সিদ্দিকুর রহমান আপনার কাছে। নাজমুল্লাহ সাহেব, আপনার কাছে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, আপনি সংবাদ মাধ্যমের মানুষ এবং আপনারা লিড দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানকে, এই বিষয়গুলোকে যখন একটা সরকারের পতন, সঙ্গে সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের উপর হামলা, এবং আজকে 10 দিন পর ইস্ট ওয়েস্ট মিডিয়ার উপর এই হামলা। ধন্যবাদ আপনাকে। প্রফেসর সিদ্দিকুর রহমান খুব প্রিয় ব্যক্তি, উনি যে কথাটা বলেছেন আমি সেগুলো রিপিট করছি না, ওনার সাথে একমত হয়ে বলছি যে 5ই আগস্ট সরকার পতন, এবং এরকম পতন বাংলাদেশের ইতিহাসে হয় নাই, যেই পতনের পরে সরকার প্রধানকে পালিয়ে যেতে হয় অন্য দেশে। এর আগে আমরা অনেক সরকার পরিবর্তন দেখেছি, হয় সরকার প্রধানকে মেরে ফেলা হয়েছে অথবা বন্দী করা হয়েছে, কিন্তু পালিয়ে গেছেন এরকম ঘটনা এই প্রথম। আবার
15 বছর যে দুঃশাসন, দুর্নীতি, অনাচার আমরা দেখেছি, সেটাও কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম। ফলে তার প্রতিক্রিয়া হিসেবে পালাতে হয়েছে। অনেকে বিদেশে পালিয়ে গেছেন তার সরকারের, অনেকে এখনো দেশে পালিয়ে আছেন, অনেকে ধরাও পড়ছেন। ওরকম একটি পরিবর্তনের পরে যে প্রতিক্রিয়াগুলো হয়, যেটি প্রফেসর সিদ্দিকুর রহমান বলছিলেন, সেটি আমরা অতীতে দেখেছি। কিন্তু গণমাধ্যমের উপরে হামলা, যেটি ধরেন 5ই অগাস্টের সরকার পতনের পরে 5টি টেলিভিশনের উপরে হয়েছে, সেটি আমি ধরে নিলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এটা আমি মানতে নারাজ। কোনো একটি গণমাধ্যমের ভূমিকা যদি খারাপ হয়, গণবিরোধী হয়, দেশবিরোধী হয়, মানুষের বিরুদ্ধে হয়, তার বিরুদ্ধে আপনি অনেক ব্যবস্থা নিতে পারেন। আইনি ব্যবস্থা পরের কথা। একটি গণমাধ্যম সে তার পছন্দ, রুচি, ইচ্ছা অনুযায়ী যাতা খুশি করতে পারে। জনগণ সেটা যদি গ্রহণ না করে তাহলে সে আস্থা করে নিক্ষিপ্ত হবে। একটা চ্যানেল মিথ্যা প্রচার করছে, সরকারের দালালি করছে, মানুষকে বিভ্রান্ত করছে, অপপ্রচার করছে, ওই চ্যানেল তো দাঁড়াতেই পারবে না, জনগণের আস্থা পাবে না, বিশ্বাস পাবে না, জনপ্রিয়তা পাবে না, এমনিতে সে মারা যাবে। কিন্তু সে যদি এমন কিছু করে যেখানে আইনের লঙ্ঘন হয়, আপনি আইনি প্রতিকার চাইতে পারেন, তার বিরুদ্ধে আপনি আইনি ব্যবস্থা নেন। আমার কথা হচ্ছে কি যে গণমাধ্যম গত 15 বছরে কি করেছে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে জানি। ন্যাক্কারজনক ভূমিকা রেখেছে। সেই ন্যাক্কারজনক ভূমিকার জন্য আমি মূলত সম্প্রচার মাধ্যমের কথা বলছি। আমাদের যে মুদ্রণ মাধ্যম, তারা কিন্তু একেবারে আন্দোলন পর্যন্ত এই পুরো 15 বছর নানান দমন পীড়ন, ভয়, ভীতি, অত্যাচার, নির্যাতন, মামলা, মোকদ্দমার পরও কিন্তু একটা ভূমিকা রেখেছে এবং সেই মুদ্রণ মাধ্যমই মানুষকে তথ্য জানার সুযোগটা দিয়েছে, সীমিত পরিসরে হলেও। কিন্তু আমাদের যে সম্প্রচার মাধ্যম, এটি নিয়ন্ত্রিত ছিল সরকারের মাধ্যমে, মালিকদের মাধ্যমে এবং পরিচালনা কর্তৃপক্ষ, টেলিভিশন যারা পরিচালনা করেন তাদের মাধ্যমে, এবং সাংবাদিকদের যত নেতৃবৃন্দ আছেন বিভিন্ন সংগঠনের, জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে আমাদের যত ইউনিয়ন বা সংগঠন সমিতি আছে, তাদের মাধ্যমে। সরকার মানে পুরো গণমাধ্যম জগৎকে নিয়ন্ত্রণ করেছে তাদের অনুগত আপনার প্রচারযন্ত্র হিসেবে লেহনকারী কিছু ব্যক্তির মাধ্যমে। সেই মানুষগুলোকে আপনি বিচারের আওতায় আনেন, তাদের আইনের আওতায় আনেন, তাদের বিচার চান, কিন্তু প্রতিষ্ঠান তো কোনো দোষ করে নাই। আমি সেই জায়গায় আসছি যে একটা প্রতিষ্ঠান দোষ করে না, একটা প্রতিষ্ঠান অনেকের কর্মসংস্থানের ব্যাপার। এবং আমি যাদেরকে দায়ী করলাম গণমাধ্যমের এই অবস্থা বা ভূমিকার জন্য, তার জন্য সরকার দায়ী, মালিক পক্ষ দায়ী, পরিচালনা কর্তৃপক্ষ দায়ী, বা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দায়ী, বা কোনো একটি চ্যানেলের 1-2 ব্যক্তি দায়ী হতে পারে। তার জন্য সকল গণমাধ্যম কর্মীরা কেন ভুক্তভোগী হবে? এই যে আপনি বললেন যে আজকে ইস্ট ওয়েস্ট মিডিয়াতে আক্রমণ করলো, যেটি প্রফেসর সিদ্দিকুর রহমান বলছিলেন, তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা দেখলাম 5টা চ্যানেলে হামলা হয়েছে। সেটাকে আমি জাস্টিফাইড বলছি না। হামলা কেন হবে, ভাঙচুর কেন হবে, বন্ধ কেন হবে? সে যদি কোনো বেআইনি কাজ করে থাকে, জনস্বার্থবিরোধী কাজ করে থাকে, তার জন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু শত শত হাজার হাজার কর্মী যারা কাজ করেন, তারা তো ওই কাজগুলো করে নাই। কোন কোন ক্ষেত্রে হয়তো বাধ্য হয়ে করেছেন, চাকরি বাঁচানোর জন্য করেছেন। তার মধ্যে অনেকে সাহসী ভূমিকা রেখেছেন, অনেকে পেশাদারিত্বের সাথে কাজ করেছেন। সেই হাজার হাজার সংবাদকর্মীকে কেন আমরা শাস্তি দেব প্রতিষ্ঠান আক্রমণ করে, প্রতিষ্ঠান ভঙ্গ করে? শেষ লাইন বলি, এই যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছিল 10 দিন পরে কেন তার স্টুডিও মিডিয়াতে আসলো? ওটা তো তাৎক্ষণিক প্রতিক্রিয়া না। তার মানে এটা পরিকল্পিত, কারা করেছে নিশ্চয়ই তদন্তে বের হবে। এবং যে মানুষগুলো করেছে, যাদেরকে আমরা সিসিটিভিতে দেখলাম, পরবর্তীতে বৈষম্য বিরোধী নেতারা এসে যা কিছু বললেন, তাতে মনে হয়েছে যে এটা ওই আন্দোলনের প্রতিক্রিয়ার অংশ না, এটা কোনো অপরাধী চক্র বা কোনো না কোনো কারণে আপনার প্রতিশোধ নেওয়া বা শত্রুতা বা কোনো একটা কিছু একটা ব্যাপার আছে, সেই সুযোগটা তারা হয়তো নিয়েছে। নিশ্চয়ই জনাব সিদ্দিকুর রহমান খান বলছেন আজকে অনেকগুলো খবর, সেই খবরগুলো নিয়ে আমরা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, সিএসআর গণতন্ত্রের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আমার সাথে আছেন দুজন অতিথি, আছেন নাজবুল আশরাফ, প্রধান সম্পাদক টিভিএন 24, আছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক সাদা দল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আবারও স্বাগত জানিয়ে শুরু করছি অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়েই। আজকে অনেকগুলো বিষয়ে খবর আছে। এখন তো প্রতিদিন খবরের আসলে ঢালপালা গজাচ্ছে, নানান ধরনের নতুন খবর হচ্ছে। কারণ খুব স্বাভাবিকভাবেই, যেটা আপনারা আগেও আলোচনা করেছি, একটি সরকারের 15 বছরের শাসনামল শেষ হওয়া, পতন হওয়া, নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠন হওয়া, এবং যে সরকারের আসলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল 2011 সালের 30 জুন, এটা বড়। এবং সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। আজকে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টে একটি রুল হয়েছে। সংবিধানের
পঞ্চদশ সংশোধনী আইন কেন সাংঘর্ষিক নয়, এটা হাইকোর্ট বলেছে। এবং বিষয়টি হলো যে 2011 সালের 30 জুন যখন এই আদেশটি এটা হয়, সংবিধানে অন্তর্ভুক্ত হয়, পঞ্চদশ সংশোধনী হয়, সে সময় সবচেয়ে ইম্পর্টেন্ট কতগুলো বিষয় হয়েছিল যেইটা নিয়ে আজকে সবচেয়ে মানে গত 15 বছর সরকারের সাথে বিরোধী দলরা বেশি মানে প্রতিবার নির্বাচনের সময় ঘটনাটা মানে আসছে যে তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্টের মাধ্যমে বাতিল হয়েছে, কোনোভাবেই এটা ফিরিয়ে আনা সম্ভব না হাইকোর্টের উপরে, সেটা তো চ্যালেঞ্জ করা এই পঞ্চদশ সংশোধনী নিয়ে আজকে যেটা হলো। একই সাথে এই পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো সংশোধন হয়েছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 4 মূলনীতি সংযুক্ত করা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধুকে জাতির জনক হিসাবে সংযুক্ত করা হয়েছে। জনাব সিদ্দিকুর রহমান খান, এই পঞ্চদশ সংশোধনী যদি এখন তো আজকে গতকালকে আসলে 4 জন নাগরিক, তারা সুশাসনের জন্য নাগরিক সুজন, বদিউল আলম মজুমদার সাহেব, তিনি সহ 4 জনের একটি রিট করার প্রেক্ষিতে আজকে রুল দিল। এরপর কি হতে যাচ্ছে আসলে এর ফলে? আপনাকে আবারও ধন্যবাদ। আমি একটু শুরুর দিকে বলেছিলাম আজকের দিনটা খুবই ঘটনাবহুল। তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু আজকের দিনে সারাদিন অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই সিদ্ধান্তগুলো অনেকটাই বাংলাদেশে যে একটা নির্বাচন ব্যবস্থাকে মানে কি বলবো যে আমরা একেবারেই কবর রচনা করা হয়েছিল এবং একটা প্রহসনের নির্বাচনের মাধ্যমে জাতীয় থেকে একেবারে স্থানীয় নির্বাচন পর্যন্ত যে নির্বাচন ব্যবস্থা মানে গড়ে তোলা হয়েছিল এবং সেটার উপরেই মানুষের একটা ক্ষোভ ছিল। আজকে এই সরকার, আপনি উপজেলা পরিষদ, সেটা নিয়ে আলোচনা আসবো, ফিরবো আমি নিশ্চয়ই ফিরবো, তো সেটা সহ অনেকগুলো জিনিস তারা করেছেন। অতএব আমি এই দিকে যাচ্ছি না, যেহেতু আছে পঞ্চদশ সংশোধনী, এটি আপনাদের কয়েকদিন ধরে আমরা গণমাধ্যমে দেখছি যে বাংলাদেশ যে একটা দীর্ঘমেয়াদী সংকটের মুখে পড়লো, এই সংকটের একটা অন্যতম নিয়ামক শক্তি হিসাবে কাজ করেছে পঞ্চদশ সংশোধনী এবং এই পঞ্চদশ সংশোধনীর মধ্যে আমাদের যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে বাংলাদেশে যে একটা গণতান্ত্রিক পদ্ধতি চালু হয়েছিল সেটা বাতিলের মধ্য দিয়ে এবং গত 15 বছর ধরে বিরোধী দলগুলো একটা তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য তারা আন্দোলন করেছে এবং একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগ এবং মানুষের সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। কিন্তু ক্ষমতাসীন যারা ছিলেন তারা সবসময় এই ব্যাপারটিকে, যেহেতু এটি মানে সর্বোচ্চ বিচারালয় থেকে এই সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে এটি করা হয়েছিল, সেইটার দোহাই দিয়ে তারা এটি এড়িয়ে গেছেন। এখন যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আপনারা বলেছেন, সুজনের পক্ষ থেকেও কিন্তু দীর্ঘদিন তারা দাবি করেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার জন্য, যেহেতু সংসদে আওয়ামী লীগের একটা সংখ্যাগরিষ্ঠতা ছিল, অতএব তারা সংবিধান সংশোধন করার মতো মানে তাদের সক্ষমতা ছিল, সেটাও দাবি করা হয়েছিল। কিন্তু যেহেতু এটি করা হয়নি, সেটার মাসুল সরকার দিয়েছে এবং আমরা বলি যে শুধু সরকার যে দিয়েছে তা না, আওয়ামী লীগ দিয়েছে তা না, দেশের মানুষ দিয়েছে। আমি এইখানে এসে আপনাদের একসময় বলেছিলাম যে 2007 সালের নির্বাচনটা আওয়ামী লীগ জিতবে কিন্তু বাংলাদেশ পরাজিত হতে পারে। বাংলাদেশ আসলে পরাজিত হয়নি, কিন্তু বাংলাদেশকে অনেক মাসুল দিতে হচ্ছে এখন। তো এরকম একটা অবস্থায় পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে আমরা দেখলাম যে হাইকোর্ট থেকে, মহামান্য হাইকোর্ট থেকে 2 জন বিচারক, নাইমা হায়দার এবং শঙ্কর, বিচারপতি শঙ্কর, নামটা আমি পুরো বলতে পারছি না, যে ওনাদের যে যৌথ বেঞ্চ, তারা একটা সরকারের প্রতি এই পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না একটা রুল জারি করেছে। এখন এই রুল নিষ্পত্তি হবে, নিয়মিত শুনানি হবে, নিয়মিত শুনানির পর আমরা এখনও জানি না যে সর্বশেষ কি হবে। এই পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল হতে পারে, আংশিক বাতিল করতে পারে, আমরা এখন পর্যন্ত কিছু জানি না। এবং আমরা মনে করি যে বাংলাদেশে এখন একটা যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন হলো, দেশ থেকে এক সরকার প্রধান পালিয়ে গেলেন, অনেকের যে ঘটনাগুলো ঘটছে এটি একেবারে নজিরবিহীন ঘটনা এবং এটি কিন্তু মুখের কথায় হয়নি। বাংলাদেশে একটু আগে আমি যেটা বলছিলাম সেটা হলো যে বাংলাদেশে অনেকগুলো গণ আন্দোলন, গণ অভ্যুত্থান বাংলাদেশে কিন্তু হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা মুক্তি সংগ্রাম করেছি, সেইখানে গণ অভ্যুত্থান হয়েছে। স্বাধীন বাংলাদেশেও আমাদের গণ অভ্যুত্থান 90-এ দেখেছি। 2007 সালেও কিন্তু এক ধরনের গণ আন্দোলন আমরা দেখেছি যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের বিরুদ্ধে। কিন্তু এইবার যে আন্দোলনটি হয়েছে সেটি বাংলাদেশের ইতিহাসে একেবারে নজিরবিহীন, এত প্রাণ, এত রক্তক্ষয় এবং এটার একটা অন্যতম লক্ষ্য ছিল যে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার পাশাপাশি মানুষের যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার সেটা সুনিশ্চিত করা। এটা কিন্তু একটা অন্যতম লক্ষ্য। তো এত মানুষের আত্মহুতির মধ্য দিয়ে যে লক্ষ্যটা নিয়ে মানুষ আন্দোলন করেছে, জীবন মানে কি উৎসর্গ করেছে, এটা এখন যে সরকার ক্ষমতায় এসেছে
এবং রাষ্ট্রের বিচার বিভাগ সহ যারা এখানে দায়িত্বশীল আছেন, রাষ্ট্রের তো 3টা বড় অঙ্গ শক্তির মধ্যে বিচার বিভাগ, তাদেরও একটা দায়িত্ব আছে। এবং বাংলাদেশে যেন ভবিষ্যতে এই 2024-এর মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি না হতে হয়, এবং বাংলাদেশের আমাদের যে প্রজন্ম আছে তারা যেন একইভাবে আবার নিজের রাজপথে রক্ত দিতে না হয়, সেই জন্য আমাদের সমাজের যেখানে আছে বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাহী বিভাগ থেকে শুরু করে তাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে। আপনি যত কথা বলেন রাষ্ট্র মেরামতের সাথে, আমরা যদি মানুষের ভোটাধিকার নিশ্চিত না করতে পারি, একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা স্থায়ী একটা যদি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের হবে না। পঞ্চদশ সংশোধনী যেটা হয়েছে সেটা যেহেতু অবৈধ বলে হাইকোর্টের রুল হলো, সেক্ষেত্রে অবৈধ বলে না, কেন অবৈধ হবে না, শব্দটা কেন বলতে হবে, কেন অবৈধ বলে হবে, হ্যাঁ, কারণ এখন তো সেটা সবাই হয় না, এটা নিয়ে তো রুল হলো। সেক্ষেত্রে পঞ্চদশ সংশোধনী হলো পুরোটা উচ্চ আদালতের মাধ্যমে। সেটা কি আসলে এখন তো ইন্টারিম গভর্নমেন্ট, সংসদ নাই, তার মানে জনাব নাজমুল আশরাফ এখন যদি এই সংশোধনী, যেহেতু হাইকোর্টে এটা রুল হলো, এটা নিয়ে প্রশ্ন উঠলো কেন অবৈধ না সেটা বলা হলো, এটা সাংঘর্ষিক বলেন অ্যাটর্নি জেনারেল, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রকে দুর্বল করার অভিযোগ করেছেন বদিউল আলম মজুমদার, যিনি রিট করেছেন। তবে হাইকোর্টের মাধ্যমে এটার সমাধান চাওয়া হচ্ছে, এটা হতে হবে না, বাতিলটা কিন্তু আদালতের মাধ্যমেই হয়েছিল, আদালতের মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। তারপরে সংসদে সেটা সংশোধনী পাশ করে, যেই পঞ্চদশ সংশোধনী নিয়ে সিদ্দিক ভাই তখন বললেন, পঞ্চদশ সংশোধনী যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সহ আরও অনেক বিধান আছে। এখানে আপনার অনেক কিছু সংযোজন করা হয়েছে, এই ক্ষেত্রে আপনার অনেক বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়েছে, এরকম অনেক কিছু আছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা। এটা অপ্রাসঙ্গিকভাবে কিন্তু এটা যুক্ত হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো মানে এটাকে সুরক্ষা দেওয়ার জন্য যেই বিধানগুলো এখানে আছে। এখন গত 15 বছরের সংকটের যদি গোড়ায় যান, গোড়াটা কি? গোড়াটা হচ্ছে নির্বাচন, গোড়াটা হচ্ছে গণতন্ত্র। তার মানে আপনি দলীয় সরকারের অধীনে কি ধরনের নির্বাচন হয়েছে গত 15 বছরে, জাতীয় এবং স্থানীয়, এগুলো সারা বিশ্বের মানুষ জানে, আমরাও জানি। ফলে আপনি যেন তেন নির্বাচন নামে প্রহসন, নিজেরা নির্বাচন, একতরফা নির্বাচন, হাস্যকর প্রহসনের নির্বাচন করে আপনি টানা 16 বছর ক্ষমতায় ছিলেন, এবং 16 বছর টানা ক্ষমতা থাকতে পেরেছেন বলেই আপনি দুর্নীতি, দুঃশাসন থেকে শুরু করে যা যা অপকর্ম আছে সবকিছু আপনি করতে পেরেছেন। তাহলে সমস্যাটা কিন্তু আসলে হচ্ছে নির্বাচনে, গণতান্ত্রিক ব্যবস্থায়। নির্বাচনটা যদি সুষ্ঠু হতো, এবং সেই সুষ্ঠু বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি 4টা ভালো নির্বাচন হয়েছে, সেটা নির্দলীয় সরকারের অধীনে। সেটি কতটা আপনার সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা, স্পিরিটের সাথে যায় কিনা, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিষয়টি আদালতে গেছে, দিনের পর দিন আদালতে এগুলো নিয়ে শুনানি হয়েছে, পক্ষে বিপক্ষে কথা হয়েছে, এবং এমিকাস কিউরি হিসেবে যারা মতামত দিয়েছেন তাদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এটাকে রাখার পক্ষে বলেছেন। একই সাথে জাতীয় সংসদে, হ্যাঁ, রায়টাও বিভক্ত ছিল। একই সাথে জাতীয় সংসদে আপনার দুজনই মরহুম এখন, সৈয়দা সাজদা চৌধুরী এবং সঞ্জিত সেনগুপ্ত, তাদের যে কমিটি ছিল, তারা যে সকল পক্ষের মতামত নিয়ে যে রিপোর্টটা দিয়েছিলেন, সেখানেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে ছিল। সবকিছুর বিরুদ্ধে গিয়ে সরকার তার সংসদের সংখ্যাগরিষ্ঠতার জোরে এটাকে বাতিল করে দিয়ে এই সংশোধনী আনলো। তার মানে সংকটের গোড়াটা হচ্ছে ওই জায়গায়। এইটা যদি আবার পুনরুদ্ধার করা যায়, রেস্টোর করা যায়, আদালত যদি মনে করে যে ওই সংশোধনীটা সঠিক ছিল না, এবং তার ফলেই দেশের গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা এবং তার ফলাফল হিসেবে 16 বছরের দুঃশাসন এসেছে, তাহলে এটা হয়তো পাল্টাতে পারে। তার প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র, আমরা দেখব ফলাফল কি আসে। আপনি যেটা বলছেন যে এটার জন্য এখন সংসদ লাগবে না, সর্বোচ্চ আদালত যদি বলে যে ওই সংবিধানটা বৈধ ছিল না, সঠিক ছিল না, তখন সংশোধনীটা। এখন সেই সংশোধনী যখন আদালত বলবে যে এটা সঠিক ছিল না, এটা বৈধ ছিল না, এটা বাতিল করা হলো, সেটার জন্য আবার সংসদে যেতে হবে। নির্বাচিত সংসদ যখন আসবে তখন আবার এই সংশোধনীটা বাতিলের জন্য পার্লামেন্টের আপনার ভূমিকা লাগবে। এখন তো আরেকটা সংশোধনী রয়েই গেল, কারণ সংবিধানে এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার নেই, হাইকোর্টের একটি রুলের মাধ্যমে সেটা হলো। তার মানে সেই জায়গাটা তো সংশোধনের বিষয় আছে। তো এই বিষয়গুলো তো আসলে সংশোধনের, সংবিধান সংশোধনের বড় একটা জায়গা। তো সংবিধান সংশোধনের চূড়ান্ত কর্তৃত্ব হচ্ছে সংসদের, পার্লামেন্টের। কিন্তু আদালত কোন একটি সংশোধনী
সঠিক না বেঠিক, বৈধ না অবৈধ সেই রায় দিতে পারে। এবং এই পঞ্চদশ সংশোধনী এসেছে কিন্তু কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত ছিল একটা সংশোধনীর মাধ্যমে এই 90-এর গণ অভ্যুত্থানের পরে। সেটি তো আদালতই অবৈধ বলার কারণে বা বেঠিক বলার কারণে বা বাতিল করার কারণে সেই মোতাবেক সংসদ ভূমিকা নিয়েছে। ঠিক একইভাবে আদালত যখন আবারও বলবে পঞ্চদশ সংশোধনী সঠিক না, যদি এ রায় দেয়, তখন সেটাকে আবার সংসদে আপনার অনুমোদন করতে হবে। আর একটা হলো যে সংসদে পরবর্তীতে সংসদে অনুমোদন সাপেক্ষে অধ্যাদেশের মধ্যে, যেহেতু সংসদ নাই, আমি আইনের লোক না, তারপরে আমি যতদূর মনে করি যে অধ্যাদেশের মধ্য দিয়ে গভর্নমেন্ট যে সরকার আছে তারাও কিন্তু সংসদের সংশোধনী সাপেক্ষে হাইকোর্টের রায়টাকে আমার ধারণা যে এই ধরনের সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় অর্ডিন্যান্সের মাধ্যমে হয় কিনা আমি নিশ্চিত না। আগে অনেকগুলো হয়েছে না, পরে বৈধতা দেওয়া হয়েছে। যদি সরকার, আমি তো ছোট বিরতি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, সিএসআর জনতন্ত্র গণতন্ত্রে আবারও ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত সিএসআর জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। জনাব নাজমুল আশরাফ, আপনার কাছে যাচ্ছি এবার। আজকে একটি বড় সিদ্ধান্ত হলো স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে সারা দেশের 12 সিটি কর্পোরেশনের মেয়র, 323 পৌরসভার মেয়র এবং 60 জেলা 393 উপজেলার চেয়ারম্যান, কাউন্সিলরদের এখন সিদ্ধান্ত হয়নি, এই যে অপসারণ হলো এবং একই সাথে আবার নতুন করে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, এই 4টির অপসারণ হলো। ইউনিয়ন পরিষদ এখন হয়েছে, ইউনিয়ন পরিষদ কিছুক্ষণ আগে হয়েছে, আমি এখানে ইয়ে করার আগে তখন ইউনিয়ন পরিষদ হলো। এই যে অপসারণ হওয়ার সঙ্গে সঙ্গে আবার প্রশাসক নিয়োগ করলো, তারা নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অপসারণ করলো। বিষয়টিকে আসলে আপনি নাজমুল সাহেব কিভাবে দেখছেন? কেন এটা করতে হচ্ছে আসলে? যে মানে কি কারণে যে অন্তর্বর্তী সরকারের যখন তারা প্রশাসন চালানোর জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলো? মানে আগে তারা কি আসলে সব দলীয়করণই ছিল? এরকমই কি এই সিদ্ধান্ত? আজকে একটু জাস্ট এক সেকেন্ডে শেষ করে ফেলে, আজকে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি, উনি খুবই বিজ্ঞ একজন, এফ হাসান আরিফ, তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি আসলে কোন প্রেক্ষাপটে। উনি বলল যে আসলে সবাই, তবে হ্যাঁ অনেকে চলে গিয়েছিল 5 আগস্টের পরে, সেটা সবাই না, যারা ছিল তাদেরকে দিয়ে উনি পরিষ্কার করলেন যে করা যেত, কিন্তু আসলে আমরা চেয়েছি একটি একেবারে সংস্কার মুক্ত একটি প্রশাসন। ধন্যবাদ। দেখেন, সংস্কার মুক্ত কিন্তু অনেক বড় বিষয়। আপনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সংস্কার মুক্ত, সংস্কার করতে চান বা এই যারা ছিল তাদেরকে হাত থেকে মুক্ত করতে চান, সেটা অনেক বড়। চাইলে তো আপনি এখন আর স্থানীয় সরকার নির্বাচন করতে পারেন না। এই সরকার তো প্রথম লক্ষ্য হচ্ছে জাতীয় নির্বাচন করা, তারপর ধাপে ধাপে হবে। কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্থানীয় সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। স্থানীয় সরকারের মাধ্যমেই গণতন্ত্রের একেবারে তৃণমূল পর্যায়ের চর্চা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমেই জনপ্রতিনিধিত্ব নিশ্চিত হয় এবং স্থানীয় সরকারের মাধ্যমেই নাগরিক সেবা নিশ্চিত হয়। ফলে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এই ধাপগুলোতে যদি সঠিক নির্বাচন হয় এবং সঠিক জনপ্রতিনিধি থাকে এবং সেই জনপ্রতিনিধিরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, তাদের উপর খবরদারি না থাকে এবং সেই মানুষগুলো যদি সৎ এবং সত্যিকার অর্থে নির্বাচিত হয়ে থাকে, তাহলে মানুষ সেবা পাবে, গণতন্ত্রের চর্চা হবে এবং তার সুফল মানুষ অবশ্যই পাবে। কিন্তু যে নির্বাচনগুলো হয়েছে বিগত 15 বছরে, কোনো নির্বাচনই তো সঠিক ছিল না। একেবারে সংসদ নির্বাচন থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নির্বাচনগুলোর মান কি ছিল, কারা নির্বাচিত হয়েছে, তাদের কি চরিত্র বা বৈশিষ্ট্য, সেগুলো আমরা জানি। ফলে এই খারাপ জনপ্রতিনিধি থাকার চেয়ে না থাকা ভালো, এটা একটা ব্যাপার। আবার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আপনি জনপ্রতিনিধিত্ববিহীন রাখবেন, এটাও তো সংবিধান, আইন বা গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। সেই ক্ষেত্রে ওনাদেরকে যে বাদ দেওয়া হলো, অনেকে হয়তো পলাতক আছেন, অনেকে হয়তো ধরা পড়বেন, অনেকের বিরুদ্ধে হয়তো মামলা হবে, তার আগে আপনি সব বাতিল করে দিলেন, ঠিক আছে। এখন আপনি প্রশাসক নিয়োগ করেছেন, এই প্রশাসক কারা? সরকারি কর্মচারী। এখন প্রশাসক তো আর জনগণের দ্বারা নির্বাচিত না, কিন্তু সাময়িকভাবে তারা এই কাজটা করতে পারেন। তার মানে হচ্ছে যে ওই পর্যায়ে গণতান্ত্রিক চর্চাটা আপনি রাখলেন না এইসব খারাপ জনপ্রতিনিধিদের অজুহাতে। সব কি খারাপ ছিল না, কত শতাংশ খারাপ ছিল সেটা আমরা জানি না, কিন্তু আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বা যারা নির্বাচিত হয়েছিলেন বাজে নির্বাচনের মাধ্যমে, তাদের সরিয়ে দেওয়া কতটা সঠিক বা ঠিক, এটা আরো সময় লাগবে, ভাববার বিষয় আছে। জনাব সিদ্দিকুর রহমান, একই প্রশ্ন আপনার কাছেও, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, হাসান আরিফ সাহেব কিন্তু একটা কথা বলেছেন যে কেন এটা বাতিল করা হলো। উনি বলেছেন যে আমরা স্থানীয় সরকারটাকেও পরিচ্ছন্ন করতে চাই এবং তারা এটাও স্পষ্ট করে বলেছেন যে নির্বাচনের মধ্য দিয়ে এরা নির্বাচিত হয়েছিলেন, এগুলো আসলে কোনো নির্বাচনই ছিল না, ওই সরকার যেগুলো পতিত সরকার তারা যে নির্বাচন করেছিল সেটার মধ্যে। এবং যেটা বলেছেন এখন আপনি, যেটা আশরাফ নাজমুল ভাই বলেছেন, সেটা হলো যে এদের অনেকেই কিন্তু পলাতক
এবং এরা আর ওইখানে ফিরে যাবেন কিনা সেটাও সংশয় আছে। আর আমরা ওই উপদেষ্টা পরিষদের একটা মিটিংয়ে সাম্প্রতিক সময়ে তারা কিন্তু একটা নির্বাহী সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এই স্থানীয় সরকারের প্রতিনিধিদের অপসারণের ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেখানে আমরা দেখেছি যে আজকে যে উপজেলা থেকে শুরু করে ইউনিয়নটা বোধহয় উনি বলেছিলেন, আমি জানি না শেষ বন্ধ করেছেন, এবং উনি আচ্ছা যাই হোক উনি বলেছিলেন যে ইউনিয়নটা আমরা আরেকটু দেখব। তো যাই হোক এখন উপজেলা পরিষদের মধ্যে শুধুমাত্র উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান 2 জন, এদেরকে অপসারণ করা হয়েছে এবং সিটি কর্পোরেশনের 12টা সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে সেখানে কমিশনারদেরকে, বিভাগীয় কমিশনারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, জেলা ডিসিদেরকে দেওয়া হয়েছে আপনার জেলা পরিষদের গুলোতে, আর ইউএনওদেরকে দেওয়া হয়েছে উপজেলা পরিষদে। তো একটা জিনিস দেখেন, দীর্ঘদিন ধরে কিন্তু ইউএনও এবং ইয়াদের উপজেলা চেয়ারম্যানদের মধ্যে একটা টাকা অভাব আছে। তো সেখানে আমরা যেটা বলছি যে নাজমুল আশরাফ ভাইয়ের মতো আমরা চাই যে এগুলোর ইতিবাচক ফল যেন জনগণ চায়। অসংখ্য ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ, তারা ক্ষতিকর কিছু করতে পারতো সেই আশঙ্কা কিন্তু আছে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনাকেও। প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো সিএসআর জনতন্ত্র গণতন্ত্র।